নিজের রুমে শুয়ে পায়ের ওপর পা তুলে মনের সুখে গান গাইছে শফিক। এরই মাঝে মিপ্তার আগমন। আরে আরে ছোট পাখি দেখে আমার ঘড়ি। শফিকের কুদৃষ্টি নিচরণ করছে মিপ্তার সারা শরীরে। দেখতে পেয়ে ভিতরে ভিতরে ঘৃণায় গা গলিয়ে আসলো তার। তবে তা বাইরে অপ্রকাশিত রেখে মিপ্তার শরীরে মিপ্তার শাফিকের গা ঘেঁষে বসতে বসতে বলল, বাড়িতে তো কেউ নেই, একা আর কতক্ষণ ভালো লাগে, তাই ভাবলাম জামাইবাবুর সাথে একটু সময় কাটাই। মিপ্তার গা ঘেঁষে বসায় শাফিক আস্তাকারা পেল আরো। পাখি নিজে থেকে পোষা মানতে চাইলে তাকে জোর করে স্বীকার করার কি বা দরকার। তাই শফিকও কথার রসে মিপ্তাকে ঘায়েল করতে চাইল। তা কিভাবে সময় কাটাতে চাও গো সর্দার বাড়ির ছোট গিন্নি? শফিকের প্রস্তাবের ধরন দেখে মনে মনে হাসল মিপ্তা, সাথে বাজে রকমের একটা গালিও দিল মনে মনে। রাগে মাথা গরম হয়ে যাচ্ছে, তবু মুখ বুঝে হজম করলো সবটা। সময় তো অনেক, তাই সবভাবে কাটানো যাবে, এত তাড়া কিসে? আচ্ছা জামাইবাবু, একটা কথা বলো তো দেখি, সতীন বেশি সুন্দর নাকি আমি? ও মা, এ কেমন প্রশ্ন! এই কথা কোনো অন্ধকে জিজ্ঞেস করলেও চোখ বন্ধ করে বলে দিতে পারবে তোমার সাথে কারো তুলনা হয় না। আহ, তা না হয় বুঝলাম, কিন্তু সতীন কি আমার ননদের থেকে কম সুন্দর? এবার একটু ঘাবড়ালো শাফিক। নিজের বউকে অসুন্দর বলতে তার অসুবিধা ছিল না, তবে রেখা যে মিপ্তার সতীন, রেখাকে মরিয়মের থেকে সুন্দর বললে মিপ্তার ভালো লাগবে না নিশ্চয়। দ্বিধায় বলল, তা কেন হবে? বড় বউকে তো আমার একদম পছন্দ না, গায়ের রং ফর্সা শুধু, তবে শরীর কেমন মোটা সোটা। এত নাদু সাধু দুসু মানুষ বাপু কেমন লাগে না। আমার দেখো কত সুন্দর ফিগার। শফিকের কথায় গা দোলানো ভাব নিয়ে শফিকের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল মিপ্তা, ভালো লাগে না তবু প্রেগনেন্ট বানিয়ে দিলে আমার সতীনকে? বা ভাবা যায়। শফিক যেন কারণের শখ খেয়ে গেল। রেখার সাথে তার সম্পর্ক তা মিপ্তা কি করে জানলো? তবু শাক দিয়ে নাক ডাকার মতো করে বলল, মাম্মা, মানে কি বলছো তুমি এসব? শফিকের কণ্ঠে জড়তা, সে ভয় পেয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। মিপ্তা অজান্তে টিল মেরেছিল, আর তার সঠিক জায়গায় লেগে গেছে বুঝতে আনন্দ হলো তার। মিপ্তা আরো একটু কানের কাছে ঘেঁষে বলল, ভয় পেয়ে গেছেন নাকি জামাইবাবু? আমি কিন্তু সবটা জানি, ভয় পাওয়ার কারণও নেই। আমি কাউকে বলবো না, তবে একটা কাজ করে দিতে হবে আমার। কি কি? সে ভয় পাবো আমি? আর কি জানো? হ্যাঁ, যত সব আজগুবি কথা। যাও আমার রুম থেকে। সে কি জামাইবাবু, সময় কাটাবে না? যাও বলছি। মিপ্তা হাসতে হাসতে চলে গেল। বেশ ভালোভাবে শফিককে ঘায়েল করতে পেরেছে। রুমে হাঁস পাশ লাগিয়ে শফিকের মাথাটা বিগড়ে দিল এই মেয়ে। কিছুতেই বুঝতে পারছে না মিপ্তা কি করে এত সব জানলো। তার প্ল্যান তো ছিল অন্য কিছু, সব ভেস্তে গেল। বাড়ি থেকে বের হয়ে গেল শফিক। রান্না বসেছে মিপ্তা, দুপুরের রান্না। শফিককে বাড়ি থেকে বের হতে দেখে মাসুদের ঘরে একবার উকি দিল। শুয়ে আছে তিনি। এই সুযোগ, গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত পা চালালো। সাবধানে স্টোর রুমে ঢুকে এদিক ওদিক না তাকিয়ে সোজা গিয়ে ডায়েরিটা নিয়ে ওড়নার আঁচলে ঢেকে আবার বের হয়ে গেল। আজ আর ডায়েরিটা রেখে আসেনি, যা হয় হবে, তবু নিজের কাছেই রাখবে। নিজের বেগে রেখে আবার রান্নার কাজে লেগে পড়ল সে। দুপুরে রান্না করে ক্লান্ত পড়েছে। গোসলে আলসেমি লাগা খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে নিল মিপ্তা। কখন চোখ লেগে এসেছে বুঝতে পারেনি। ঘুমাবার ঘরে দেখলো লাল মুখোশধারী কেউ একের পর এক ছুরির আঘাত করছে তাকে। রুদ্রিক ফ্যাল ফ্যাল করে তাকে তাকিয়ে দেখছে শুধু। এমন স্বপ্ন দেখে ধরপড়ে উঠেছে মিপ্তা। ফ্যান ছাড়া অবস্থা ও কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে তার। নিঃশ্বাস কেমন ভারী ভারী লাগছে। অবশ হয়ে আসা শরীরটা নিয়ে বাথরুমে চলে যায়। সময় নিয়ে গোসল শেষ করে রুমে এসে বালকনিতে উদাসীন হয়ে দাঁড়িয়ে আছে মিপ্তা। এমন স্বপ্ন দেখার কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না সে। মনের ভিতর একরাশ ভয় জেগে বসেছে, অনাকাঙ্ক্ষিত ভয়। রুদ্রিককে কল করলো। কল যেতে রিসিভ করে নিল রুদ্রিক, যেন ফোন হাতে নিয়ে বসেছিল মিপ্তার কোলের অপেক্ষায়। মিপ্তা সবটা জানালো। রুদ্রিক সাহস দিল তাকে। কথা বলতে বলতে মন ভালো হয়ে গেল। সদ্য গোসল করা ভিজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। মিপ্তার রূপে হনহনিয়ে ঢুকে গেল শফিক। আঙ্গুলের ভাঁজে জ্বলন্ত সিগারেটটা মেঝেতে ফেলে পা দিয়ে আগুন নিভিয়ে দিল। মিপ্তা তখনও বালকনিতে দাঁড়িয়ে করে কথা বলতে ব্যস্ত। শফিক লোভনীয় দৃষ্টি নিক্ষেপ করে ধীরে ধীরে পায়ে এগিয়ে এলো মিপ্তার কাছে। গিয়ে ঘাড়ের চুলগুলো সরিয়ে মিপ্তার ভেজা শরীর ঘ্রাণ নিচ্ছে। হঠাৎ শরীরে কারো এহেন স্পষ্টে ঘাবড়ে গেল মিপ্তা।
হাতে থাকা ফোনটা আপনা আপনি পড়ে গেল। ভয়ে গলা শুকিয়ে কাঠ, তবু নিজের ভিতরে সাহস সঞ্চয় করে নিজের সবটা শক্তি দিয়ে বলল, জামাইবাবু আপনি এখানে? আমার রূপে কি আপনার? মিপ্তার কথায় কোনো রক্ষা হলো না শফিকের। তার স্পর্শ আরও একটু গভীর হতেই মিপ্তা তাকে দূরে ঠেলে দেওয়ার অপ্রাণ চেষ্টা করছে। তবে শক্তপোক্ত পুরুষ নালের হাতের কাছে ছোট্ট মিপ্তার সর্বশরীরের শক্তি যেন হার মানছে বারবার। সময় কাটাতে এসেছি গো ছোট্ট গিন্নি। কি ভাবছো? তোমার বলা একটা কথায় ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছি, বেঁচে যাবে? এত সহজ শফিকের শিকার থেকে বাঁচা? আমার নজর একবার যার দিকে পড়ে তাকে তো আমার শয্যার সঙ্গী না করে ছাড়বো না। আসলে কি বলো তো, তোমার বোনের মতো আমার বাইরের নারী ভোগ করার সুযোগ নেই। একে তো ঘর জামায়, হাতে টাকা নিয়েও তো, তারপর সারাদিন বাড়িতে থাকতে হয়। তাই বাড়ির ভিতরে সবগুলোকে ভোগ করি। কি ভাবছো নালিশ করবে আমার নামে? তাতে লাভ হবে না কোনো, কেউ বিশ্বাস করবে না। আর তোমার বর, তার এইসবের কোনো হলদর নেই। মাগাত তো ভাইরে, শত মেয়ে নিয়ে বিছানা যায়, তাই ঘরের বইয়ের মন শরীর কোনোটাতেই তার কিছু যায় আসে না। এইসব কথা বলতে বলতে মিথ্যাকে খাটের মধ্যে ফেলে দিল শফিক। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে সে, কিন্তু লাভ হচ্ছে না। কিছুতেই শফিকের শক্তির কাছে পেরে উঠছে না সে। এইদিকে বালকনিতে পড়ে থাকা মোবাইল ফোনের অপর প্রান্ত থেকে রুদ্রিক অনবরত ডেকে যাচ্ছে মিথ্যাকে। শফিক মিথ্যার সাথে জবরদস্তি করছে। হঠাৎ পেছন থেকে মাথায় ভারী কিছুর আঘাত হওয়ার আবোধক শব্দ করে উঠল শফিক। হাতের অবৈধ বিচরণ থেমে গেল। চোখ ঝাপসা হয়ে আস্তে আস্তে নিজস্ব হয়ে যাচ্ছে শফিক।